নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা খাসকতার দপ্তরে গর্ধবারে আজকে পেয়েছি প্রদীপ চক্রবর্তী মহাশয়কে। আচ্ছা প্রদীপবাবু, আপনাকে কয়েকটা আমাদের প্রশ্ন জানার আছে। নমস্কার। আপনি কোন সংস্থার সঙ্গে যুক্ত? আমি কিমস হসপিটালের প্যারামেডিক সেন্টারের সঙ্গে যুক্ত। আচ্ছা। কিমস প্যারামেডিক ইনস্টিটিউট, যেটা আচ্ছা। যেটা কিমসেরই একটা পার্ট। সেখানে কি আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে যে আজকালকার দিনে এই ধরুন অনেক ছেলে মেয়ে এইচএস পাস করার পরে তাদের সবাইকার সুযোগ তো ধরুন মানে সায়েন্সের ওপর বেস করে তো সবাই এমবিবিএস হতে তো পারে না। তাদের কিছু জনের ইচ্ছা থাকে যে মেডিকেল লাইনটাকে আমরা রাখবো। 1 নম্বর। 2 নম্বর, র্যাঙ্কিং ওর এমবিবিএসটা বাদ দিন, অনেকেরই ইচ্ছা থাকে যে মেডিকেল ব্যাপারটা নিয়ে আমরা একটু এগোবো। মেডিকেল ব্যাপারে কি কি আছে সেটা হচ্ছে মেন। তার মধ্যে ধরুন প্যারামেডিক্স একটা, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং এটসেট্রা। তার মধ্যে আমরা প্যারামেডিক্স ডিভিশনটাকে এখন মোটামুটি বিগত 6 থেকে 7 বছর আমরা অলরেডি এটাকে এস্টাবলিশ করে এটাকে রান করে যাচ্ছি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরো কিছু? ভবিষ্যৎ বলতে অলরেডি আমাদের আরেকটা বিল্ডিং হচ্ছে, সেটা হচ্ছে শক্তিগড়ের খুব নিকটই অ্যারোমা ধাবার ঠিক পাশেই। ওখানেতে মানে মেডিকেল হাব বলা যায়। ওখানে বিএসসি নার্সিং, ফার্মাসি, জিএনএম আরো যা কিছু মেডিকেলের যাবতীয় কোর্স ওখানে কিন্তু করানো হবে বলে আমাদের ওখানকার যিনি কিমস হসপিটালের ডাইরেক্টর ডক্টর দেবব্রত ব্যানার্জি, উনি সেই মনস্থির করে সেইভাবেই এগোচ্ছেন। আচ্ছা, আপনাদের ফ্যাকাল্টি কিরকম? ফ্যাকাল্টি বলতে বলতে দেখুন, মেডিকেল লাইনে তো ডক্টর ছাড়া তো ন্যাচারালি হয় না। এবার কিছু থাকে, পিএইচডি থাকে, থাকে, তারাও থাকে, তবে ডক্টরস হচ্ছে মেন। যে ডিপার্টমেন্টের যারা ডিপার্টমেন্টাল হেড থাকে, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারাই ন্যাচারালি ক্লাস নেয়। আচ্ছা, আপনাদের যে থিওরি পড়ানোর সঙ্গে কি প্র্যাকটিক্যাল তাদের কোনো অতি ব্যবস্থা আছে? অবশ্যই, অতি অবশ্যই থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। থিওরি করানোর পরই তাদেরকে প্র্যাকটিক্যালের জন্য আমরা কিমস হসপিটালেতে আমরা পাঠিয়ে দিই। কারণ ওপিডি বলুন, ওটি বলুন, ল্যাব বলুন, ডায়ালিসিস বলুন, যাই বলুন না কেন, সে যেটা এখানে থিওরিতে করছে তাকে তো হাতে কলমে ওখানে তো শিখতে হবে। আচ্ছা, এরা এখান থেকে আপনাদের ওখান থেকে পাস করার পর তাদের কর্মসংস্থানের কি সুযোগ বা স্বনির্ভরতার কি সুযোগ আছে? প্রথম বলি যে কোভিডের সময় থেকে এটা সবচেয়ে বেশি আরম্ভ হয়েছে, তার আগেও ছিল, বরাবরই ছিল। যবে থেকে মেডিকেল লাইন আছে তবে থেকেই আছে। এটা শুধু ডক্টরস নিয়ে তো আর একটা মেডিকেল হসপিটাল বা কোনো কিছু নার্সিংহোম চলতে তো পারে না। আনুষঙ্গিক তার সঙ্গে ডক্টরদের সঙ্গে কিছু টেকনিশিয়ান থাকবে, কিছু নার্স থাকবে, কিছু আরো আরো অন্যান্য মেডিকেল একটা টিম থাকবে, তবে একটা সুষ্ঠুভাবে কোনো জিনিস একটা পরিচালনা করাটা সম্ভব। তা সেই হিসাবে তো আগামী দিনে শুধু নয়, বর্তমান যুগে তো এখন যে পরিমাণে হসপিটাল নার্সিংহোম বাড়ছে, সেই পরিমাণে তার রিকোয়ারমেন্টও বাড়ছে। যদি দেখা যায় কোনো একটা নার্সিংহোম হচ্ছে, সেখানে 30টা ডক্টর থাকবে, তো সেখানে তো 40টা টেকনিশিয়ান থাকবে। তো দেখা যাবে সেখানে 60টা সিস্টার চাই, সেখানে 20টা ওয়ার্ড বয় চাই। ন্যাচারালি ওটা তো একটা টিম ওয়ার্ক। মেডিকেলটা তো শুধু ডক্টরস নিয়ে হয় না। ডক্টরস তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং অত্যাবশ্যক, তাদেরকে ছাড়া তো হবেই না। কিন্তু শুধু ডক্টরসরাই তো ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত না। ডক্টরসরা তাদের সঙ্গে যুক্ত যারা টেকনিশিয়ান মেনলি। যেখানে আপনি পেশেন্টকে আইসিইউতে ভর্তি করছেন, ডায়ালিসিস করছেন, ডক্টরস তো থাকবেই, কিন্তু করাচ্ছে কারা? যারা ডক্টরসদের কাছ থেকে অ্যাডভাইসটা পাচ্ছে, তাদের ইনস্ট্রাকশনে তারা পেশেন্টকে সেইভাবে দেখছে। ডক্টরস তো বিহাইন্ড, পেছনে আছেই। আচ্ছা, আপনাদের ওখান থেকে কি ক্যাম্পাস রিক্রুটমেন্টের কোনো ব্যবস্থা আছে? 100%। আমাদের এখনো পর্যন্ত বিগত 6 বছরে কোনো স্টুডেন্ট বসে নেই। আমি কিমস হসপিটালের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট বসে থাকে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। কোনো স্টুডেন্ট বসে নেই। এমনকি আমরা কল্যাণী এমস এ পর্যন্ত ওখানেও তারা নিজেরাই পেয়েছে, আমরা দিইনি। যখন রিক্রুটমেন্ট বেরোয় তখন তারা নিজেরাই অ্যাপ্লাই করে, পরীক্ষায় বসে, তারা নিজেরাই পেয়ে যায়। অনেক সময় কি হয়, আমাদের কাছ থেকে অনেক রিকোয়ারমেন্ট থাকে, অনেক হসপিটাল নার্সিংহোম আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেলেতে পাঠায় যে আপনাদের কাছে ডায়ালিসিস টেকনিশিয়ান আছে, আইসিইউ টেকনিশিয়ান আছে, তাহলে 3 জন দরকার, 4 জন দরকার, আমাদের ইন্টারভিউ ডেট এইটা। আমরা তখন সেটাকে নোটিশ বোর্ডে দিয়ে দিই, তারা তখন বেরিয়ে যায়। ন্যাচারালি আমি কাউকে বসে থাকতে দেখিনি বিগত 7 বছরে। আমি 2019 থেকে আছি আর কি। আচ্ছা, আপনাদের যে যারা ভর্তি হয় তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকলে? ন্যূনতম হচ্ছে মেডিকেল লাইনে ধরুন বিজ্ঞান শাখা ছাড়া হয় না। তবে কিছু কিছু বোর্ড, কিছু কিছু সংস্থা আছে, যেমন এনসিভিআরটি আছে, আরো বেশ কিছু আছে, যারা আপনার আর্টসের ক্যান্ডিডেট, কমার্সের ক্যান্ডিডেটকেও নিচ্ছে। পরবর্তীকালে তাদেরকে সায়েন্সটা আবার করে নিতে হচ্ছে।
কিন্তু তারা এডুকেশনটা নেওয়ার সুযোগটা পাচ্ছে। অতি অত্যাবশ্যক সায়েন্স তো বডি, সায়েন্সটা হলে খুব ভালো হয়। ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সায়েন্স। সায়েন্সের কি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক এবং বায়োসায়েন্স হলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, এই সময় একটা কথা শোনা যাচ্ছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে, এই ধরুন ভিডিও কনফারেন্সে ডাক্তার দেখানো বা এআই কে ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করানো, আপনাদের ওখানে কি কম্পিউটার সংক্রান্ত বিষয়গুলো তাদের শেখানো হয়? হ্যাঁ, যেটাকে বলছেন আপনি সেটা এক কথায় বলতে গেলে ওটাকে বলে টেলিমেডিসিন। টেলিমেডিসিন। ওই টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের ওখানেতে অনেক পেশেন্টকে অ্যাডভাইসও দেওয়া হয়, তাদের রিভিউ নেওয়া হয়, যা কি হ্যাঁ, আজকের দিনে এটা খুব জরুরি হয়ে পড়েছে, হ্যাঁ। কারণ যেভাবে সায়েন্স এগিয়ে এগিয়ে গেছে, হ্যাঁ। তাতে মানুষ টেলিমেডিসিন বলা এই হয়। বিকল্প ব্যবস্থার উপরেও নির্ভর করতে চাইছে। আমরা পেয়েছিলাম কাছে আমাদের প্রদীপ চক্রবর্তীকে কিমস নার্সিংহোমের পক্ষ থেকে, হসপিটালের এবং প্যারামেডিক্যাল কোর্সের পক্ষ থেকে। পরবর্তীকালে তার সঙ্গে আমরা আরো বসে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা সেখানে পড়তে গেলে কি সুযোগ সুবিধা পেতে পারে সেগুলো জানবো। নমস্কার।